নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব আপনাদের অপূর্ব রেজ 2.0 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, বাঙালিদের শ্রেষ্ঠ উৎসবগুলির মধ্যে ভাইফোঁটা একটি অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান। দুর্গাপুজো এবং কালী পুজোর রেশ কাটতে না কাটতেই আগমন ঘটে ভাই বোনের এই পবিত্র সম্পর্কের উৎসবের। প্রতি বছর কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়, যা ভাতৃ দ্বিতীয়া নামেও পরিচিত। এই দিনটিতে বোনেরা তাদের ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। এটি শুধুমাত্র একটি লৌকিক প্রথা নয়, ভাইফোঁটা আসলে ভাই বোনের মধ্যে গভীর নিবিড় ও আত্মিক বন্ধনের প্রতীক। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদের 2025 সালের ভাইফোঁটার সঠিক নির্ঘণ্ট ও শুভ সময়সূচি জানাবো। তার সাথে সাথে আমি আপনাদের জানাবো ফোঁটা দেওয়ার নিয়মবিধি, মন্ত্রপাঠ ও প্রয়োজনীয় সামগ্রীর বিশদ বিবরণ। তার সাথে সাথে আমি আপনাদের শোনাবো ভাইফোঁটার পৌরাণিক মাহাত্ম্য, আর এই ভাইফোঁটার দিনে কোন 7টি কাজ ভুলেও করা উচিত নয় এবং এর শাস্ত্রীয় ব্যাখ্যাও দেব, এবং এই দিন কোন কোন খাবার খেতে নেই, আর মাসিক চলাকালীন কি ভাইফোঁটা দেওয়া যায়। এই সমস্ত কিছুর আমি ধর্মীয়, সামাজিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই ভাইফোঁটা উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা পৌরাণিক কাহিনীগুলি কেবলমাত্র গল্প নয়, এগুলি ভ্রাতৃত্বের গভীর অঙ্গীকারকে তুলে ধরে। প্রথমত, যম ও যমুনার কাহিনী এর মূল সূত্রপাত। এই উৎসবের প্রধান কাহিনীটি ধর্মরাজ যম এবং তার বোন যমুনার। যমুনা ছিলেন সূর্যদেব এবং তার স্ত্রী সংজ্ঞার কন্যা। পুরাণ মতে দীর্ঘকাল যমুনা তার ভাই যমকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করার সুযোগ পাননি, আর এই কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে যম স্বয়ং তার বাড়িতে এসে আতিথেয়তা গ্রহণ করেন। যমুনা তখন অত্যন্ত যত্ন সহকারে তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু ও শুভকামনা করেন, আর বোনের এই ভালোবাসায় মুগ্ধ হয়ে যমরাজ বর দেন যেই তিথিতে যেই বোন তার ভাইকে ফোঁটা দেবে এবং তার মঙ্গল কামনা করবে, সেই ভাইয়ের আর অকাল মৃত্যুর ভয় থাকবে না এবং তার জীবন থেকে সমস্ত রকমের সংকট দূর হবে। আর সেই থেকেই তিথিটি যম দ্বিতীয়া নামেও পরিচিত। আর দ্বিতীয় যে কাহিনীটি শুনতে পাওয়া যায় সেটি শ্রীকৃষ্ণ ও সুভদ্রার কাহিনী। মহাভারতের সময়কালের এই কাহিনীটি অনুসারে নরকাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় ফিরে আসেন, তখন তার বোন সুভদ্রা তাকে বিজয় তিলক পরিয়ে দেন। সুভদ্রা তার ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ জীবন এবং জয় কামনা করেন এবং তাকে মিষ্টিমুখ করান। এই ঘটনা ভাই বোনের মধ্যকার পবিত্র বন্ধন ও বোনের শুভকামনার প্রতীক হিসাবে এই ভাইফোঁটা উৎসব পালনের দ্বিতীয় কারণ হিসাবে গণ্য হয়। তৃতীয়ত, লক্ষ্মী ও অসুররাজ বলির কাহিনী। মতান্তরে কেউ কেউ ভাইফোঁটার সঙ্গে লক্ষ্মী ও অসুররাজ বলির একটি কাহিনী সংযোগও খুঁজে পান। কথিত আছে, একবার ভগবান বিষ্ণু তার পরম ভক্ত অসুররাজ বলিকে বর দিতে গিয়ে নিজেই তার কাছে বন্দী হয়ে যান, আর পতিকে উদ্ধার করার জন্য দেবী লক্ষ্মী এক কৌশল অবলম্বন করেন। তিনি কার্তিক মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে ছদ্মবেশে বালির কাছে যান এবং তাকে ভাই পাতিয়ে ফোঁটা দেন। ফোঁটা দেওয়ার পর যখন বালি তাকে উপহার চাইতে বলেন, তখন লক্ষ্মী নারায়ণকে অর্থাৎ বিষ্ণুকে মুক্তি দেওয়ার অনুরোধ করেন, আর বালি তার ধর্ম ভাইয়ের কথা রাখতে গিয়ে নারায়ণকে মুক্তি দেন। আর এই কাহিনীটি সম্পর্কের মূল্য এবং প্রতিজ্ঞতার গুরুত্বকে তুলে ধরে। বন্ধুরা, চলুন এবার আপনাদের জানিয়ে দিই এই ভাইফোঁটার দিন কোন 7টি কাজ ভুলেও করা উচিত নয় এবং এর শাস্ত্রীয় ব্যাখ্যা কী। এই ভাইফোঁটার মতো পবিত্র দিনে কিছু শাস্ত্রীয় এবং লোকপ্রথাগত নিষেধাজ্ঞা মেনে চলা অত্যন্ত জরুরি। এই নিষেধাজ্ঞাগুলি সম্পর্ক এবং অনুষ্ঠানের পবিত্রতাকে বজায় রাখতে সাহায্য করে। প্রথম, ফোঁটা দেওয়ার সময় রুক্ষতা বা উগ্রতা। ফোঁটা দেওয়ার সময় ভাই এবং বোনকে দুজনকেই শান্ত, প্রসন্ন এবং বিনয়ী থাকতে হবে। এই সময় অতিরিক্ত রাগ, রুক্ষতা ও ঔদ্ধত্য প্রদর্শন সম্পর্কে শুভতাকে নষ্ট করে। আর আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রসন্ন চিত্তে করা কাজই ফলপ্রসূত হয়। দ্বিতীয়, অশুচি অবস্থায় ফোঁটা দেওয়া। ফোঁটা দেওয়ার আগে অবশ্যই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে
তারপরেই ফোঁটা দেওয়া উচিত। অপরিষ্কার বা অশুচি অবস্থায় ফোঁটা দিলে এর সম্পূর্ণ ফল লাভ হয় না। 3. কাঁসার পাত্র ছাড়া অন্য পাত্রের ব্যবহার। অনেক অঞ্চলে ফোঁটা দেওয়া সামগ্রী রাখার জন্য কাঁসার থালা বা পাত্রের ব্যবহার করাকে শুভ বলে মনে করা হয়। লোহা বা অন্যান্য ধাতু যা পূজার কাজেতে কম ব্যবহৃত হয় তা এড়িয়ে চলাই ভালো। 4. উপবাস ভঙ্গ করা। বোনেরা ফোঁটা দেওয়ার আগে জল বা খাদ্য গ্রহণ করা উচিত নয়। ফোঁটা দেওয়ার পরে মিষ্টি মুখের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হয়। এই উপবাস একটি ব্রত পালনের অংশ। 5. অপমান বা অশ্রদ্ধা প্রদর্শন। ভাই বোনের মধ্যে বা পরিবারের কোনো সদস্যের প্রতি কোনো ধরনের অপমানজনক আচরণ বা অশ্রদ্ধা প্রদর্শন করা এই দিন একেবারেই উচিত নয়। এই দিনটি ভালোবাসার বন্ধন দৃঢ় করার দিন। 6. অশুভ লগ্ন বা তিথি অতিক্রান্ত হওয়ার পর ফোঁটা দেওয়া। যদিও এই দিন তিথি থাকা পর্যন্ত ফোঁটা দেওয়া যায়, তবে এই দিনে শুভ লগ্নটিকে প্রাধান্য দেওয়া উচিত। এই দিন অলসতা বা অন্যান্য কোনো কারণের জন্য শুভ লগ্ন এড়িয়ে যাওয়া উচিত নয়। 7. অন্য কারোর ফোঁটায় ব্যবহৃত সামগ্রী পুনরায় ব্যবহার। ফোঁটা দেওয়ার চন্দন, কাজল, দূর্বা ইত্যাদি সর্বদা তাজা এবং প্রথমবার ব্যবহারের হওয়া উচিত। কারোর ব্যবহৃত বা বাসি সামগ্রী পুনরায় ব্যবহার করা ঠিক নয়। এরপর আমি আপনাদের জানিয়ে দিই ভাই ফোঁটা দেওয়ার নিয়মবিধি, মন্ত্রপাঠ ও প্রয়োজনীয় সামগ্রীর বিশদ বিবরণ। বন্ধুরা, এই ভাই ফোঁটা অত্যন্ত পবিত্র এবং নিষ্ঠাপূর্ণ অনুষ্ঠান, যা সঠিক বিধি মেনে সম্পন্ন করা জরুরি। এই বিধিগুলি ভাই বোনের সম্পর্কের প্রতি বোনের পবিত্র দায়িত্ব ও ভালোবাসাকে প্রতিফলিত করে। আমি আপনাদের ফোঁটা দেওয়ার নিয়মগুলিকে ধাপে ধাপে বলে দিচ্ছি। প্রথম, শুচিতা ও উপবাস। ফোঁটা দেওয়ার দিন বোনকে সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সম্ভব হলে নতুন বস্ত্র পরিধান করতে হবে এবং ফোঁটা দেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত উপবাস রাখা শাস্ত্রীয় রীতি। এই উপবাস কেবলমাত্র খাদ্য ত্যাগের জন্য নয়, এটি মন ও শরীরের পবিত্রতা বজায় রাখার প্রতীক। 2. আসন স্থাপন। একটি পরিষ্কার স্থানে আলপনা এঁকে তার উপরে পিঁড়ি বা আসন পাতা হয়। তারপর ভাইকে তাতে পূর্ব দিকে মুখ করে বসানো হয়, যাকে শুভ বলে মনে করা হয়। তারপর বোন ভাইয়ের ডান পাশে বা সামনে বসতে পারেন। 3. উপকরণের সজ্জা। আপনাকে একটি কাঁসার থালায় ফোঁটা দেওয়ার সমস্ত উপকরণ সুন্দরভাবে সাজাতে হবে। এই থালাতে একটি প্রদীপ জ্বালাতে হবে এবং ধূপকাঠি জ্বালিয়ে পবিত্রতা আনতে হবে। 4. ফোঁটা এবং মন্ত্র। বোন প্রথমে নিজের কনিষ্ঠ আঙুলে চন্দন, কাজল এবং দইয়ের মিশ্রণ নিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেন। সাধারণত 3 বার ফোঁটা দেওয়া হয়, যা ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য এবং যমের নজর থেকে রক্ষা করার প্রতীক হিসাবে গণ্য করা হয়। এরপর বোন মন্ত্রটি পাঠ করেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হলো অমর, আমার হাতে ফোঁটা পেয়ে ভাই হোক অমর। 5. আশীর্বাদ প্রদান। এই মন্ত্র পাঠের পর বোন ভাইয়ের মাথায় ধান ও দুব্বা দিয়ে আশীর্বাদ করেন। ধান হলো প্রাচুর্য এবং দুব্বা হলো দীর্ঘজীবী হওয়ার প্রতীক। এরপর ভাইয়ের হাতে 3 বার জল ঢেলে দেওয়া হয়, যা সম্পর্কের শুদ্ধতার প্রতীক। 6. মিষ্টিমুখ ও প্রণাম। ফোঁটা দেওয়া শেষ হলে বোন ভাইকে মিষ্টিমুখ করান। এই মিষ্টি হলো সম্পর্কের মাধুর্য ও শুভতার প্রতীক। বয়স ও প্রথা অনুযায়ী ছোট ভাই বড় বোনকে প্রণাম করে আশীর্বাদ নেয় এবং ছোট বোন বড় ভাইকে ফোঁটা দিয়ে নিজে প্রণাম করে। 7. উপহারের আদান প্রদান। সবশেষে ভাই বোনকে উপহার এবং বোন ভাইকে সাধ্যমতো উপহার দিয়ে থাকেন। বন্ধুরা, আমি আপনাদের বলা সমস্ত প্রয়োজনীয় সামগ্রীগুলির আধ্যাত্মিক তাৎপর্য বুঝিয়ে বলি। চন্দন পবিত্রতা, শীতলতা এবং শুভ কামনার প্রতীক। কাজল অশুভ শক্তি এবং কুনজর থেকে রক্ষা করার প্রতীক। দই সম্পর্কে শুভতা ও মঙ্গল কামনার প্রতীক। ধান হলো প্রাচুর্য, সমৃদ্ধি এবং বংশ রক্ষার প্রতীক। দুব্বা ভাইয়ের প্রাণ শক্তি এবং দীর্ঘস্থায়িত্বের জন্য এটিকে দীর্ঘায়ুর প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। জল শুদ্ধিকরণ এবং পবিত্র অঙ্গীকারের প্রতীক। এরপর আমি আপনাদের জানিয়ে দিই ভাইফোঁটা 2025 সালের পূর্ণাঙ্গ সময়সূচি। এই উৎসব সাধারণত কালী পুজো 2 দিন পরে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। পঞ্জিকা মতে 2025 সালে ভাইফোঁটা পড়েছে 23 অক্টোবর বৃহস্পতিবার। ভাতৃ দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 22 অক্টোবর বুধবার রাত 8টা 16 মিনিটে এবং দ্বিতীয়া তিথি শেষ হচ্ছে
23 অক্টোবর বৃহস্পতিবার রাত 10:46 এবং উদয়া তিথি মেনে এই বছর 23 অক্টোবর বৃহস্পতিবার পালিত হবে ভাতৃদ্বিতীয়া। কারণ এই দিনটির অধিকাংশ সময় দ্বিতীয়া তিথি বিদ্যমান থাকায় এই ভাইফোঁটা পালিত হবে বৃহস্পতিবার অর্থাৎ 23 অক্টোবর। এরপর আমি আপনাদের জানিয়ে দিই ভাইফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত ও সময়। পঞ্জিকা অনুসারে ভাতৃদ্বিতীয়া তিথিতে অপরাহ্নকালে অর্থাৎ দুপুর থেকে বিকাল পর্যন্ত ফোঁটা দেওয়ায় সবথেকে শুভ বলে মনে করা হয়। শুভ সময়গুলি হচ্ছে 23 অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1:13 থেকে বিকেল 3:28 পর্যন্ত। অর্থাৎ এই বছর ভাইফোঁটা দেওয়ার জন্য মোট 2 ঘন্টা 15 মিনিট শুভ সময় পাওয়া যাবে, যা পঞ্জিকা অনুসারে অত্যন্ত শুভ সময়। তবে অনেক পরিবারে তিথি শুরু হওয়ার পরে নিজেদের সুবিধা মতো ফোঁটা দেওয়ার প্রথা আছে। এরপর আমি আপনাদের জানিয়ে দিই এই ভাইফোঁটার দিন কোন কোন খাবার খেতে হয় এবং এর সাংস্কৃতিক তাৎপর্য। বন্ধুরা, এই ভাইফোঁটার অনুষ্ঠান কেবলমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি হলো ভোজন এবং ভালোবাসার মিলন ক্ষেত্র। এই দিন ফোঁটা দেওয়ার পর ভাই বোনের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হয়, যা একে অপরের প্রতি যত্ন এবং আতিথেয়তার প্রতীক। আমি আপনাদের জানিয়ে দিই খাবারের চল এবং এর বিশেষত্ব কি। প্রথম, মিষ্টি। মিষ্টি ছাড়া ভাইফোঁটা অসম্পূর্ণ। বোনেরা নিজের হাতে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি যেমন নারকেল নাড়ু, বিভিন্ন রকমের সন্দেশ, ক্ষীর, পায়েস ও অন্যান্য আর ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে এই দিন ভাইদের মিষ্টিমুখ করান। এই মিষ্টিমুখের প্রথা ভাই বোনেদের সম্পর্কের মাধুর্যকে বোঝায়। দ্বিতীয়, ঐতিহ্যবাহী নিরামিষ বা আমিষ ভোজ। এই দিন দুপুরে বিশেষ খাবারের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের অনেক বাড়িতেই এই দিন সুস্বাদু নিরামিষ ভোজের চল রয়েছে, যেমন লুচি, আলুর দম, ছোলার ডাল, বিভিন্ন রকমের ভাজা, পটল বা ফুলকপির ডালনা এবং অবশ্যই পায়েস বা ক্ষীর। তবে অনেক পরিবারে ভাইয়ের পছন্দ মতো বিভিন্ন আমিষ পদ যেমন কষা মাংস বা মাছের বিভিন্ন পদও তৈরি করা হয়। 3, ভাত নয়, লুচির প্রাধান্য। অনেক বাড়িতেই ভাইফোঁটার দিন দুপুরে ভাত না খেয়ে লুচি খাওয়ার চল রয়েছে, যা এই উৎসবের আবহাওয়াকে আরও বেশি জমিয়ে তোলে। এসব খাবারের সাংস্কৃতিক তাৎপর্য। এইসব বিশেষ ভোজনের আসল উদ্দেশ্য হলো ভাই বোনের একসঙ্গে বসে খাবার খাওয়ার মাধ্যমে ভালোবাসার বন্ধনটিকে আরও গভীর ও মজবুত করা। বোনের হাতে তৈরি সুস্বাদু খাবার ভাইয়ের প্রতি তার যত্ন ও দায়িত্বের বহিঃপ্রকাশ করে। এই দিনটি হলো পারিবারিক মিলন এবং সম্পর্কের উষ্ণতার প্রতীক। বন্ধুরা, এবার আমি আপনাদের জানিয়ে দিই মাসিক হলে কি ভাইফোঁটা দেওয়া যায়, এর ধর্মীয়, সামাজিক ও বিজ্ঞান মনস্ক দৃষ্টিকোণ। বন্ধুরা, মাসিক চলাকালীন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা যাবে কিনা এই কথাটি ভাইফোঁটার মতো পারিবারিক উৎসবের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। 1, প্রথাগত ও শাস্ত্রীয় দৃষ্টিকোণ। সনাতন ধর্মের কিছু প্রথাগত ব্যাখ্যা অনুসারে মাসিকের সময় মেয়েদের অশুচি বা অশুদ্ধ বলে মনে করা হয়। এই সময়ে তাদের মন্দিরে প্রবেশ, ঠাকুর স্পর্শ বা কোনো রকমের ধর্মীয় ব্রত পালন করতে বারণ করা হয়। এই দৃষ্টিকোণ থেকে মাসিক চলাকালীন বোনেরা ফোঁটা দেওয়ার মতো আচার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন না। 2, উদার ও সামাজিক দৃষ্টিকোণ। আধুনিক হিন্দু সমাজে এবং অনেক পরিবারে এই ধরনের কঠোরতা কমে আসছে। ভাইফোঁটা হলো মূলত ভালোবাসার উৎসব, যেখানে আধ্যাত্মিকতার চেয়ে মানবিক সম্পর্ক এবং আন্তরিকতা বেশি গুরুত্ব পায়। তাই এই দৃষ্টিকোণ থেকে মাসিক একটি প্রাকৃতিক প্রক্রিয়া হওয়ায় ভাই বোনের ভালোবাসার বহিঃপ্রকাশে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারে না। 3, বিজ্ঞান মনস্ক ও যুক্তিভিত্তিক দৃষ্টিকোণ। বন্ধুরা, মাসিক সম্পূর্ণরূপে একটি জৈবিক প্রক্রিয়া। আধুনিক জ্ঞান ও যুক্তির ভিত্তিতে এর সঙ্গে অশুভ ও অসুচিতার কোনো রকমের সম্পর্ক নেই। যদি বোন মানসিকভাবে পবিত্র থাকেন এবং আন্তরিকভাবে ভাইয়ের মঙ্গল কামনা করেন, তাহলে ফোঁটা দেওয়াকে সম্পর্কগত দিক থেকে কোনোভাবেই ভুল বলা যায় না। এরপর আমি জানিয়ে দিই আমার পরামর্শ। যদি বোনেরা আপনারা এবং আপনার পরিবারের সদস্যরা প্রথাগত আচার মেনে চলতে চান, তবে মাসিক চলাকালীন বোনেরা ফোঁটা দেওয়া থেকে বিরত থাকতে পারেন, অথবা অন্য কোনো বোন বা বাড়ির সদস্যকে দিয়ে মন্ত্রপাঠ ও ফোঁটা দেওয়ার কাজ করাতে পারেন এবং নিজের দূর থেকে শুভকামনা করতে পারেন। এবং যদি পরিবারের লোক উদার মানসিকতার হয়, তবে বোন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে মন্ত্রপাঠ এড়িয়ে শুধুমাত্র ভালোবাসার প্রতীক হিসাবে ফোঁটা দিতে পারেন। সবথেকে মূল বিষয় হলো মনের পবিত্রতা এবং আপনার সম্পর্কের প্রতি নিষ্ঠা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে
নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা দুর্গা।